নমস্কার সবাইকে। আমার নাম ভাস্বতী রায়। আমি আজকে একটা ভিডিও করছি। আপনাদের সবাইকে একটা কথা আমার খুব জানানো প্রয়োজন বলে মনে হলো এই সিচুয়েশানে। কারণ আমার লাইফে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যেটা আমি কখনোই চাইলেও আমি রিপ্লেস করতে পারবো না। তো আমি জানি না কোথা থেকে শুরু করব, কি বলবো আমি এই ভিডিওটাতে। কিন্তু এইটুকুনি জানি যে যেইটুকুনি আমি এই এই ১ মাসে যেটুকুনি আমি ফিল করেছি, যেটা আমার বলার দরকার, যেটা আমি চাই আপনাদের সকলকে জানাতে, আমাদের দেশের কি চিকিৎসা ব্যবস্থার পরিণতি হচ্ছে, কি উন্নতি হচ্ছে, সেটা আমি আজকে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। হ্যাঁ, তো ভিডিওটাকে আপনারা প্লিজ শেষ অবধি দেখুন। আমার এটাই একটা রিকোয়েস্ট রইল। ভিডিওটা দেখার পর আপনারা বিচার করুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। মেবি আজকে আমার সাউন্ডটা একটু উগ্র লাগবে, একটু রুড রুড লাগবে। আমি জানি না এই সিচুয়েশনে কীরকমভাবে আমি কথা বলতে পারছি, বা এই সিচুয়েশনটা যেন কারো লাইফে কোনোদিনও না আসে। তো আমি সোজাসুজি ম্যাটারটাতে আসি। তো আগের মাসে 17th of June আমার বাবা এক্সপায়ার করেন। কজ অফ ডেথ হচ্ছে হার্ট অ্যাটাক। কিন্তু কি হয়েছিল ব্যাপারটা সেটা আপনাদের শুরু থেকে আমি জানাচ্ছি। তো জুনের শুরুতে আমি আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি ভ্লগ আপলোড করে থাকি। তো সেটা আপনারা ফলো করলে আপনারা জানতে পারবেন আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাকে যেতে হয় জবের ক্ষেত্রে। আমি একটা লিগ্যাল কোম্পানিতে জব করি। তো কাজের সূত্রে আমাকে বাড়ি ছেড়ে যেতেই হয়, কারণ ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম চাকরির ব্যবস্থা নেই যে কোনো কোম্পানি বলুন বা কোনো লিগ্যাল ফার্ম বলুন, যেখানে আপনি মানে একটা লিগ্যাল কোর্স করলে কী হয়, আপনি একটা ফুল পেমেন্ট একটা আশা করতে পারেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পেমেন্টের যা অবস্থা, প্লাস হচ্ছে কি কোম্পানির যা অবস্থা, তো সেক্ষেত্রে লোকজন ডিগ্রি এখান থেকে নিয়ে বাইরেই জব করতে যায়। তা আপনারা রিলেট করতে পারবেন যারা আমার এজে আছেন। তো আমি ঘটনাটা পুরো শুরুর থেকে বলছি। 17ই জুন ছিল সোমবার। তো বাবার শরীরটা খারাপ হয়েছিল শুক্রবার থেকেই। শুক্রবার দিন বাবা অফিস যায়নি, তো ঘরেই ছিল সারাদিন। আর যা কলকাতায় গরম পড়েছিল, কলকাতায় গরমের থেকে হিউমিডিটি বেশি, তো সারাদিন এসিতেই ছিল বাড়িতে। কিন্তু বুকে একটু অসুবিধা হচ্ছিল, তো মা বলেছিল যে ডাক্তারখানায় চলো। মা বলছিল এটা বুকের ডান দিকে ব্যথা হচ্ছে, হয়তো ঠান্ডা লেগে হচ্ছে। বাবার কোনো দিনও কোনো রকমের কোনো অসুখ ছিল না, না ডায়াবেটিস, না কোলেস্ট্রল, না হাই প্রেশার, কোনো কিচ্ছু ছিল না। শুধু হওয়ার মধ্যে ঠান্ডাটা লাগতো। তো বাবা হয়তো ভেবেছিল যে বুকের যেহেতু ডান দিকে হচ্ছে ব্যথাটা, তো হয়তো ঠান্ডা লেগে হচ্ছে। তো শনিবার দিন ভোরবেলা পাপার ফার্স্ট স্ট্রোকটা হয়, যেটা আমরা বলি ফার্স্ট অ্যাটাক যেটা। তো সেটা হয়েছিল এই ঘরেই হয়েছিল। তো মা ছিল, কাকি ছিল, আক্কা ছিল, আক্কা মানে কাকা, আর ভাই ছিল। তো সবাই তো মানে ভয় পেয়ে গেছে, মানে কি হলো। মানে পাপা না শুয়ে হাত পা পুরো একেবারে শক্ত হয়েছিল, আর মুখ থেকে একটা গোঙানি একটা আওয়াজ বের করছিল, মানে যেরকম হয় আর কি স্ট্রোকটা হলে। তো যাই হোক, তো ফার্স্টেই আমাদের আগে পানিহাটি হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমি সোদপুরে থাকি, তো নিয়ার বাই হসপিটাল আমাদের পানিহাটি হসপিটাল। তো ওখানে নিয়ে যাওয়া হলো সেই ভোরবেলা। পাড়ার সবাই মোটামুটি যাদের টোটো আছে, অটো আছে, তারা সবাই হেল্প করেছিলেন। প্রাথমিক যে চিকিৎসাটা হয় সেটা পানিহাটিতে হয়েছিল। আর ইসিজি রিপোর্ট সেরকম একটা ভালো ছিল না। তো বাবার আগে সেরকম হার্টের কোনো সমস্যাই ছিল না, কিন্তু কয়েকদিন ধরে বাবার বুকে হালকা হালকা পেন হচ্ছিল। তো বাবা সেটা নিজেও বুঝতে পারেনি যে এরকম এরকম সিচুয়েশানে পাপা নিজে পড়বে। তারপর পানিহাটি থেকেই রেফার করা হয় মেডিকেলে। তো মেডিকেলে যাওয়ার পর ওখানে কোনো বেড না থাকার জন্য পাপাকে শিফট করা হয় বিএম বিড়লায়। তো মেডিকেল থেকে বিএম বিড়লায় ট্রান্সফার করার পর শনিবার দিনই ট্রান্সফার করে দিয়েছিলেন। আর বাবা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, বাবা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন। তো পাপার যারা কলিগ আছেন সবাই ওখানে এসেছিলেন বাবার এই খবরটা শুনে। সবাই প্রচণ্ড হেল্প করেছেন। তাদের সাজেশন অনুযায়ী বিএমবিএলতে অ্যাডমিট করা হয়েছিল পাপাকে। কারণ বিএমবিএল ওয়ান অফ দ্য মোস্ট ইটস আ বেস্ট হার্ট স্পেশালিস্ট হসপিটাল ইন কলকাতা। তো আমরা ভেবেছিলাম যে ওখানে দিলে তো ভালোই হবে। প্লাস ওখানে অ্যাডমিট করার পর ইসিজি রিপোর্টও করা হয়, সমস্ত কিছু প্রাথমিক চিকিৎসা যেটা হয় সেটা করা হয়, ওনারা করেন। তো ইসিজি রিপোর্ট সেরকম একটা ভালো ছিল না।
তো ওনারা সাজেশন দেন কি আমাকে, মানে আমার ফ্যামিলিকে সাজেশন দেন কি এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম মানে আপনার এখান থেকে একটুখানি কেটে মানে কাট করে একটা পাইপ, একদম সরু একটা পাইপ ঢোকায় হার্টে, কোনো ব্লকেজ আছে কিনা কি সেটা দেখার জন্য। তো আমি অত আই ওয়াজ নট অ্যাওয়ার অ্যাবাউট দিস ফাংশনস। তো এনজিওগ্রাম করা কথা ওনারা বলেন, তো সেই অনুযায়ী আমাদের বলা হয় যে যে অপারেশনটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এক্ষুনি টাকাটা জমা দিতে হবে, নইলে পেশেন্টকে কোনো কিছু করা যাবে না। তো আমাদের দেশে এটা তো আছেই, কারণ যে কোনো বড় বড় নার্সিংহোমে নিয়ে গিয়ে টাকা আপনাকে আগে দিতে হবে, তারপর পেশেন্টকে আপনার মানে চিকিৎসাটুকু শুরু করা হবে। তো আমরা টাকা জমা দিই, প্রথম ভাগের যে চিকিৎসা করার কথা সেই ট্রিটমেন্টটা হয়। তো তারপর কয়েকটা ইঞ্জেকশন বা ওষুধ খাওয়ার পর পাপা স্টেবল হয় এবং আমাদের সঙ্গে কথাও বলে। আমাকে ফোন করে ভিডিও কলে মা কথা বলিয়েছিল, তখন পুরো দেখে মনে হচ্ছে বাবা ফিট। বাবার বুকে একটা ব্যথা হচ্ছিল, সেটাও হচ্ছিল না সেই সময়। কিন্তু যাদের ফার্স্ট অ্যাটাক হয়ে যায়, ডাক্তাররাই আমাদের বলেছিলেন যে 48 আওয়ার্সের মধ্যে সেকেন্ড অ্যাটাক হতে পারে। তো যখন হতে পারে তখন আপনারা কেন স্টেপ নেননি? রোববার দিন টাকা জমা করার কথা ছিল, দুপুরবেলা মা আক্কা সবাই টাকা জমা করে দিয়ে এসছে। রোববার দিন সন্ধেবেলা হলো না, মানে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এনজিওগ্রাম করার কথা হলো না, রাত্রে হলো না। ডাক্তারকে বলাও হয়েছিল যে আমরা থাকতে পারি, লেট নাইটে আপনি যদি করেন বা 12টা নাগাদও আপনি যদি করেন তাহলে আমরা এখানে থাকতে পারি পেশেন্টের কাছে। তো রোববার দিন পুরো দিন কোনো কাজ হলো না, কোনো অপারেশন হলো না। সোমবার দিন সকাল হলো না, দুপুরে হলো না, বিকেলে হলো না, সন্ধেবেলা 6:30 নাগাদ পাপার আবার সেকেন্ড অ্যাটাক হয়। তো সেকেন্ড অ্যাটাক হওয়ার পর পাপাকে আর আমরা বাঁচাতে পারলাম না। তো এটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। আমাদের চিকিৎসা ব্যবস্থা এতই উন্নত যে উইদাউট ট্রিটমেন্ট মানুষ মারা যাচ্ছে। এটাই আমি বলতে চাই। যার আন্ডারে পাপা ছিলেন, ডক্টর অনিল মিশ্রা, ওনার নাকি 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো এত এক্সপিরিয়েন্স হওয়া সত্ত্বেও আপনি কী করে এরকমভাবে নেগলিজেন্সি করতে পারলেন একটা পেশেন্টের সাথে? যেখানে শনিবার দিন অ্যাডমিট করার পর রোববার দিন আমাদের সমস্ত টাকা জমা দেওয়া হয়ে গেছিলো। রোববার দিন আপনারা কোনো কাজ করলেন না, সোমবার দিন বিকেল অবধি আপনারা কোনো কাজ করলেন না, সন্ধেবেলা আমার বাবা মারা যান। তো আমি আমি এটা 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 তো সত্যিই আপনাদের গাফিলতির জন্যই হলো, নাহলে তো হতো না। আমি জানি যে অনেক সময় অপারেশন বেডেই অনেকে হার্ট কোল্যাপস করে, তো সেটা পরের কথা। আপনারা তো শুরু করতে পারতেন আপনাদের দিক থেকে ট্রিটমেন্টটা, আপনারা সেটা করেননি। তো আমরা ছোটোবেলা থেকে কী শিখেছিলাম? আমাদের ডক্টর, লয়ার, টিচার, মানে জীবনকালে আপনাদের এদের তিনজনের কাছে যেতেই হবে, কোনো না কোনো সময় কোনো না কোনো প্রয়োজনে আপনাদের যেতেই হবে। আর ডক্টরকে তো আমরা জানি যে ওনারা ভগবানের আর একটা রূপ, ওনারা মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারেন চিকিৎসার মাধ্যমে অবশ্যই। তো ওই চিকিৎসাটা তো আর হলো না। এত বড় আপনারা হসপিটাল করে রেখেছেন, নার্সিংহোম করে রেখেছেন, আপনাদের এরকম যদি বিহেভিয়ার হয়, এরকম যদি আপনাদের পেশেন্টের প্রতি নেগলিজেন্সি হয়, তাহলে ওখানে তো মানুষ মানুষ ট্রিটমেন্টের জন্য গিয়ে তো মরে আসবে। এর আগেও বিহেভিয়ার সম্পর্কে এরকম ইনসিডেন্ট আমি শুনেছিলাম, যেটা নিউজে এসেছিল। পেশেন্ট মরে যাওয়ার পরেও পেশেন্টকে রাখা হয়েছিল শুধুমাত্র টাকার জন্য, বিল বাড়ানোর জন্য। তো আমার বাবা যেহেতু গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তো ওদের কি হয়, মেডিকেল যেরকম যা এক্সপেন্সেস যেগুলো থাকে সেগুলো অফিসকে বিল দেখালে অফিস পে করে দেয়। তো আমার মনে হয় সেই বিল বানানোর জন্য আপনারা মোটিভ নিয়ে আপনারা এই কাজ করেছেন, কোনো একটা মোটিভ ছিল আপনাদের, নইলে আপনাদের নেগলিজেন্সির কারণে হয়েছে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে পেশেন্টকে কীভাবে আপনারা লিক করে দেন যে আপনার এনজিওগ্রাম হবে, আপনার এখানে কেটে পাইপ ঢোকানো হবে। পেশেন্টকে তো এইসব বলাই উচিত না আপনাদের। তো পাপাকে রোববার দিন সকালবেলা কোনো একটা নার্স বলে দিয়েছিল যে পাপার এরকম একটা এনজিওগ্রাম হবে। তো পাপাকে জানানোই হয়নি যে পাপার স্ট্রোক করেছে বা হার্ট অ্যাটাক হয়েছে কোনো কিছু, কারণ পাপা মনের দিক থেকে প্রচণ্ড নরম, প্রচণ্ড উইক একটা পার্সন, যে মানে কোনো টেনশন নিতে পারেন না, প্রচণ্ড নরম। তো ওনাকে বলে দেওয়া হয়, মানে পাপাকে বলে দিয়েছিলেন একজন নার্স যে আপনার এনজিওগ্রাম হবে, এখানে কেটে একটা পাইপ ঢোকাতে হবে। তো রোববার দিন যখন 3টে থেকে 3:30 থেকে 4টে অবধি টাইম দেয় ভিজিটিং আওয়ার্স, তো মা যখন যায়, মা
মাকে বলছে পাপা যে জানো তো আমার এখান থেকে কেটে কিছু একটা ঢোকাবে, কি ঢুকিয়ে আমাকে কিছু একটা পরীক্ষা নিরীক্ষা করবে। তো আমার হার্টে কোনো কিছু হয়েছে। তো স্বাভাবিকভাবে একটা পেশেন্টকে আপনি যদি বলে দেন যে এরকমভাবে আপনার কিছু করা হবে, তো তার একটা হসপিটালে থেকে, সে হসপিটালে বেডে আছে শুয়ে, তার আশেপাশে কোনো লোক নেই, নিজের কেউ নেই, তাকে আপনারা কি করে বলে দেন যে আপনাদের আমার যে আপনার সাথে এরকম এরকম হবে, আপনার অপারেশন হবে একটা? এটা তো আপনাদের উচিতই হয়নি, যে নার্স ছিলেন। হ্যাঁ, উচিতই হয়নি। আমার বাবার নাম তরুণ রায়। আর ওনার ওনার আন্ডারে মানে যে নার্স ছিল বাবার দেখাশোনা করার জন্য, সেই নার্সের তো বলাই উচিত হয়নি যে বাবার এরকম কোনো কিছু হবে। মানে এটা কি বলতো, পাপা যেহেতু দেখছে পাপার বুকে কোনো ব্যথা নেই, পাপা দিব্যি উঠে বসে সবার সাথে গল্প করছে, সব মানে চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, বাড়ির লোকের সাথে ভালোভাবে হেসে কথা বলছে, ওনারা ভেবেছেন কি বাবা হয়তো আগের থেকে অনেকটা সুস্থ। কিন্তু আপনাদের এটা তো জানার কথা, এটা আপনাদের একটা হার্ট ইনস্টিটিউট, আপনারা এখানে হার্টের সব কিছু জানেন, কখন কি হতে পারে। তো আপনারা কেন ফেলে রেখেছিলেন? ফার্স্ট হচ্ছে আপনারা ফেলে রেখেছিলেন, সেকেন্ড হচ্ছে নার্স আপনাদের কথা জানিয়ে দিয়েছিল বাবাকে যে এরকম একটা অপারেশন হবে, যার জন্য বাবা প্যানিক অ্যাটাকে আর একটা অ্যাটাক হয়ে গেছিলো। বাবা সেকেন্ড অ্যাটাকটা প্যানিক অ্যাটাকে হয়েছিল, বাবা চিন্তা করতে করতে বাবার অ্যাটাকটা হয়েছিল। বাবা কোনো টেনশন নিতে পারে না, আমি জানি আমার বাবাকে। তো মা, বাড়ির লোক সবাই এটাই বলছে যে তোর বাবা প্রচণ্ড উইক, তো এটা নিতে পারেনি, মেন্টাল প্রেশারটা নিতে পারেনি। তো সেকেন্ড অ্যাটাক তখনই হয়ে গেছিলো। তারপরে তো আমাকে জানানো হলো, মানে আমাকে জানিয়েছে কি, আমি তো যেহেতু আউট অফ স্টেশন থাকছি, তো আমার কাকা ফোন করে আমাকে বলছে তুই না এলে তোর বাবা এনজিওগ্রাম করবে না। তো আমি সেই রাত্রেই ফ্লাইট ধরে মঙ্গলবার দিন আমি পৌঁছাই এখানে। মঙ্গলবার দিন এসে তো দেখলাম পাপা এলো, কিন্তু বাবার কথা বলছে না। আর যদি পিএম বিড়লা প্লাস হচ্ছে যেই ডক্টরের আন্ডারে পাপা ছিল, ডক্টর অনিল মিশ্রা, উনি যদি ভালো করে ট্রিটমেন্টটা করতেন, আউটডোরের পেশেন্টের থেকে যদি ইমার্জেন্সি পেশেন্টের একটু ধ্যান দিতেন, তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা আমাদের সাথে হতোই না। আপনারা বুঝতে পারছেন, একটা সংসার থেকে যে সংসারটা চালায় বাবা, তার অ্যাবসেন্টটা কতটা ম্যাটার করে একটা সংসারে, একটা পরিবারে। আর যদি আপনাদের ট্রিটমেন্টটা ঠিক থাকতো, তাহলে আমার বাবাকে অন্তত এরকম ফটোয় বন্দি হতে হতো না। বাবা আমার হয়তো পাশে থাকতো এই সময়। পাপা ছাড়া কি করে বাঁচতে হয় সেটা আমাকে এখন শিখতে হচ্ছে, সেটা আমাদের এখন শিখতে হচ্ছে। মায়ের এই বেশ তো আমি দেখতেই পাচ্ছি না, আমি কখনো ভাবিনি পাপার বয়স 56, 56 বছর বয়সে এরকম হয়ে যেতে পারে, আমি তো ভাবতেই পারছি না। পাপা যখন হসপিটালে অ্যাডমিট ছিলেন, তখন ভিডিও কলে বলেছিল আমি আসবো বাড়িতে, চিন্তা করিস না, আমি কালকেই চলে আসবো। সেই দিনই এলো বাবা, কিন্তু বাবা শরীরটা এলো। আমি একটা রিকোয়েস্ট করতে চাই ডক্টরদের, অন্তত আপনারা প্লিজ একবার হলেও পেশেন্টের জন্য, মানুষদের জন্য একটু চিকিৎসা করুন। টাকা তো আপনারা পাচ্ছেনই, কিন্তু টাকার জন্য ডক্টর প্রফেশনে না এসে অন্তত সেবা করার মোটিভটা নিয়ে আসুন, মানুষকে সুস্থ করার মোটিভটা নিয়ে আসুন। এইটুকুই আমার বলার ছিল, যে আপনারা যদি সত্যি চিকিৎসা করতে চান, ট্রিটমেন্ট করতে চান, মানুষকে ভালো করতে চান, তাহলে অন্তত টাকার কথা না ভেবে পেশেন্টের কথা ভাবুন। আর আমাদের দেশে তো এটা আছেই, টাকা না জমা দেওয়া অবধি পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হবে না। জানি না কি কোথাকার সিস্টেম এটা, একটা মানুষের জীবনের থেকে আপনাদের টাকার মূল্যটা বেশি হয়। তো এটাই ছিল রিজন যে আমি এতদিন কোনো কিছু কেন রিপ্লাই দিইনি বা ভিডিও কেন বানাইনি। তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আর আর কি বলবো বলুন, প্রে করবেন বাবা যেখানেই থাকে না কেন ভালো থাকুক। আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করুন, যাদের এই ভিডিওটা শোনা দরকার মনে হয় আপনাদের, প্লিজ শেয়ার করুন, যাতে অন্তত তারা বুঝতে পারেন যে তাদের ভুল হয়েছিল কোথাও না কোথাও। দেখুন, সব কিছু তো আর ভাগ্যের হাতে ছেড়ে দিতে পারি না। আমি মানতাম, সব কিছু আমি মেনে নিতাম যদি ওনারা ট্রিটমেন্টটা ঠিক মতো করতেন, টাইমলি করতেন। এতটা টাইম
পরে যখন ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে যায় মা, তখন শুনতে পারি যে শনিবার দিন না রবিবার দিন নাকি কোনো অপারেশনই করা হয় না। পাপা সবার সাথেই মিশতে ভালোবাসতো। তো নার্সিংহোমে যখন অ্যাডমিট ছিল পাপা, নার্সদের বলতো, জানো তো আমার মেয়ে জানো তো এই করে, আমার মেয়ে লয়ার, আমার মেয়ে আউট অফ স্টেশন গিয়ে জব করছে, মানে কত প্রশংসা করেছিল আমার ব্যাপারে। তো পাপা নিজেও খুব প্রাউড ফিল করতো যে আমার ব্যাপারে, মানে অ্যাজ আ ডটার আমি একটু হলেও নিজেকে নিজেকে এটা বোঝাতে পারি যে আমি একটু হলেও বাবাকে প্রাউড ফিল করাতে পেরেছি। যাওয়ার আগে অন্তত এটা দেখতে পেরেছে যে তার মেয়ে স্টেবল হতে পেরেছে, তার মেয়ে এলিজিবিলিটি আছে কোনো কিছু করার। কিন্তু আমার ক্ষেত্রে আফসোসটা হলে বাবার জন্য আমি কিছু করতে পারলাম না। বাবার যা যা শখ ছিল, আশা ছিল, কোনো কিছু করতে পারলাম না, করার টাইমটুকু আমি পেলাম না। তো এটুকুই ভিডিওটা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এতদিন ধরে কোনো রিপ্লাই দিচ্ছিলাম না, কোনো ভিডিওতে আসলাম না। কিন্তু আস্তে আস্তে আমাকে স্বাভাবিক হতে হবে। জানি না স্বাভাবিক কী করে হবো বা আগের লাইফস্টাইলে কী করে ফিরবো, বাট ফিরতে তো হবেই। তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন যতটা সম্ভব হোক, আর আমার পাশে থাকবেন। আর খুব তাড়াতাড়ি আমি ভিডিও আপলোড করব, কিন্তু করা হচ্ছে না এই সিচুয়েশনে। আপনারা জানেন আমি কী করে বা কী করবো, আপনারা বুঝতে পারছেন হয়তো। তো প্লিজ আমার পাশে থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য, ভিডিওটা শোনার জন্য। থ্যাংক ইউ, এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।